HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের 30 দিনের বুট ক্যাম্পের এই নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা CSS ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে আমরা একটা এলিমেন্টের পিছনে ডিজাইন করতে পারি বা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সেট করতে পারি, ব্যাকগ্রাউন্ডে ইমেজ কীভাবে সেট করতে পারি, ব্যাকগ্রাউন্ডে কালার কীভাবে দিতে পারি, সেই সম্পর্কে আজকের এই ক্লাসে সম্পূর্ণ আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে আমরা ক্লাসটি শুরু করে ফেলি। তো এটার জন্য প্রথমত আমাদের VS কোডে চলে যেতে হবে। VS কোডে যাওয়ার পরে আমাদের যে আগের ফোল্ডার CSS ফোল্ডারটি ছিল, সেই CSS ফোল্ডারের মধ্যে আমাদের যে index.html ফোল্ডারটি ছিল, আমরা এই ফোল্ডারে এর আগে কাজ করেছি, সেই সমস্ত কাজগুলোই রয়েছে। আমি কোনো কিছু ডিজাইন বা HTML এলিমেন্টের মধ্যে কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসেনি। তো আজকের এই ক্লাসের মধ্যে আমরা দেখব যে আসলে কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হয়। তো সেটির জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে গো লাইভে বাটনটি রয়েছে বা এক্সটেনশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিয়ে আমাদের যে ওয়েবসাইটের প্রিভিউ লিঙ্ক রয়েছে সেইখানে আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছি যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা এখন হোয়াইট রয়েছে। তো আমরা চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট না থেকে অন্যরকম হোক। এখানে আমরা যে এর আগের ক্লাসে যে জিনিসগুলো করেছিলাম সেই জিনিসগুলো এখানে রয়েছে। তো এইগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার এর আগের ক্লাসটি দেখতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে না আমরা এগুলো জানি, তাহলে এটিকে আপনারা স্কিপ করতে পারেন। তো চলুন আমরা কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি বা ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে পারি সেটি দেখা যাক। তো প্রথমত আমরা চাচ্ছি যে আমাদের যে বডির কালারটা হোয়াইট রয়েছে এই কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে চাচ্ছি। তো এটা চেঞ্জ করার জন্য প্রথমত আমাদের যে বডিটা রয়েছে সেখানে আমরা একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি, যাতে করে আমরা সহজে বুঝতে পারি যে আসলে আমাদের ক্লাস নামটা কী ছিল। তো ক্লাস নাম দেওয়ার পর আমরা এখান থেকে লিখে দিলাম যে বিজি বডি, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এখানে একটা বিজি বডি অর্থাৎ বডির ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আমরা এই ক্লাস নেমটা দিয়েছি। তো সেটা সেট করার জন্য আমরা প্রথমত এটা এখানে সেভ করে নিলাম। সেভ করার পর আমাদের যে style.css ফাইলটি রয়েছে সেই style.css ফাইলটির মধ্যে এসে আমরা এটাকে পেস্ট করে আমাদের কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখব। তো ব্যাকগ্রাউন্ড কালার লেখার পরে এখান থেকে আমাদের একটা কালারের নেম দেওয়া লাগবে যে আসলে আমরা কী কালারটা সেট করতে চাচ্ছি। তো আমরা যদি এখন দেখি তাহলে আমাদের ওয়েবসাইটের কালারটা কী রয়েছে, হোয়াইট রয়েছে। তো আমরা এটাকে চেঞ্জ করে আমরা এখন ব্ল্যাক করতে চাইছি। তো আমরা যদি ব্ল্যাক করে এখানে সেভ করি দিয়ে যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে আসে তাহলে কিন্তু আমাদের কালারটা কী হয়ে গেছে, এখন দেখছি আমাদের কালারটা ব্ল্যাক হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে না আসলে আমাদের কালারটা ব্ল্যাক না হয়ে আমাদের কালারটা ইয়েলো হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এখান থেকে ইয়েলো লিখে দিলাম। ইয়েলো লিখলে আমাদের যে কালারটা কী হয়ে যাবে, আমাদের কালারটা ইয়েলো হয়ে যাবে। তাছাড়া আমরা কালারটাকে আরোভাবে লিখতে পারি, যেমন আমরা এর আগের ক্লাসে বলছিলাম যে RGBA, যে RGBA কালারটা কীভাবে সিলেক্ট করতে পারে। তো RGBA লেখার পর আমরা একটা প্যারেন্থেসিস দেবো, দেওয়ার পর এখানে লিখবো যে রেডের মান, অর্থাৎ আমরা রেডের মানটা কত চাচ্ছি। তো আমরা এখান থেকে দিলাম যে ধরেন যে আমরা দিচ্ছি যে 25 দিলাম। 25 দেওয়ার পরে আমরা যে দিলাম ৭৭ দিলাম। একটা মনে করেন যে ডাইনামিক কালার বা একটা র্যান্ডম কালার জেনারেট করছি আমরা। তো দেওয়ার পরে এখানে আমরা 25 দিয়ে 25 ৭৭ 25 দিয়ে দিলাম। তারপরে যদি আমরা এখন দেখি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা মোটামুটি এরকম ধরনের আসে। তো আমরা যদি চাই যে এখানে একটা লাগাবো, দিয়ে আমরা একটা অপাসিটি সেট করবো, সেই জন্য আমরা এখান থেকে দিয়ে দিলাম যে 5। তাহলে আমাদের অপাসিটিটা কত হবে, 5 হবে বা 50%। তো আমরা এখান থেকে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর এখান থেকে 50% করে আমরা যদি দেখি তাহলে আমাদের অপাসিটি যেটা রয়েছে সেটা কিন্তু কী হয়ে গেছে, 50% হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের বিষয়। তো আমরা চাচ্ছি যে এখান থেকে RGB এটা সরিয়ে দিয়ে আমরা এখান থেকে জাস্ট ব্ল্যাক লিখে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে ব্ল্যাক লিখে সেভ করে দিলাম এবং আমাদের কালারটা কী হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা চলে আসলো। এরপরে যদি আমরা দেখি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কীভাবে সেট করতে পারি, তো আমাদের যেহেতু বিজি বডিটা আমরা সেট করে রাখছি সেহেতু আমরা এখান থেকে নিয়ে আসলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখার পর আমরা একটা কলন দেবো। কলন দেওয়ার পর এখানে লিখবো ইউআরএল লেখার পরে আমরা এখান থেকে একটা কোটেশন দেবো। কোটেশন দেওয়ার পর আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো। তো আমরা এখান থেকে কী ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি সেটা দেখার জন্য আমরা যে চলে যেতে পারি যে পিক্সেল বা যে আমাদের পিন্টারেস্টের মধ্যে চলে যেতে পারি। পিন্টারেস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে যে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতে পারি বা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি যে আমরা পিন্টারেস্টের ওয়েবসাইট যেটা রয়েছে আমরা সেখানে চলে যাই। যাওয়ার পরে আমাদের এখানে একটু নেট স্পিড অনেক স্লো।
আচ্ছা, আমাদের প্রিন্টারেস্ট এখানে নেট স্পিডটা অনেক স্লো, সেই জন্য আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজকে করে নিচ্ছি। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করলাম, করার পর এখান থেকে যে আমাদের ইমেজের লিঙ্কটা আসে সেই ইমেজের লিঙ্কটা কপি করে নিলাম। কপি করার পর আমরা যদি এখানে দিয়ে পেস্ট করি, আমাদের ইমেজ লিঙ্কটা আসলে অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, ব্যাপার না। তারপর আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে যাই তাহলে হচ্ছে যে দেখতে পাবো হয়তো আমাদের যে এই যে দেখেন আমাদের কিন্তু ইমেজের মধ্যে কি চলে আসে, যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আমরা সিলেক্ট করেছি সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু এখানে কী হয়ে গেছে, সেট হয়ে গেছে। আমরা এই যে এই ইমেজটা এখান থেকে কী করেছিলাম, সেট করেছিলাম, এই ইমেজটা এখান থেকে সেট হয়ে গেছে। তো এখানে দেখেন যে আমাদের ইমেজগুলো কী হয়ে গেছে, এখানে একটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ আছে, অর্থাৎ ইমেজগুলো অনেকগুলো কী হয়ে গেছে, রিপিট হয়ে গেছে। তো আমরা যদি চাই যে না আসলে এই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো কী হবে না, এখান থেকে রিপিট হবে না, তো আমাদের এখান থেকে যদি আমরা এই যে এখান থেকে আমাদের আসলে ইমেজের লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে, যে কারণে আমরা বুঝতে হয়তো সমস্যা হতে পারে। তো যাই হোক, আমাদের ইমেজটা একটু নেটের সমস্যার কারণে ইমেজের লিঙ্কটা বড় নিতে হয়েছে। তো তারপরে যদি আমরা চাই যে ব্যাকগ্রাউন্ড যে আমাদের রিপিট শব্দটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড রিপিটে ক্লিক করলে আমরা চাইছি যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে, অর্থাৎ আমরা সেভ করার আগে যদি আমাদের একবার দেখায় যে এইখান থেকে যে ব্যাকগ্রাউন্ডগুলো রিপিট হচ্ছে সেই রিপিটটা আমরা চাচ্ছি না, তাহলে এখান থেকে যদি আমরা এখন সেভ করি তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছিল সেটা কিন্তু আর রিপিট হচ্ছে না। এরপরে যদি আমরা বলি যে আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা তো পুরোপুরি নিচ্ছে না, তো এই জন্য আমরা নিতে পারি যে ব্যাকগ্রাউন্ড সাইজ। তাহলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সাইজ যে এইটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড সাইজ লিখে আমরা যদি কলন দেওয়ার পর এখান থেকে কী করে দিলাম যে কভার করে দিলাম। কভার যদি করে দিই তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা পুরোপুরি এখান থেকে কী নিবে, জায়গাটা নিয়ে দিবে, অর্থাৎ যে জায়গাটুকু থাকবে সব জায়গাটুকু এখান থেকে কভার করে নেবে। আর যদি আমরা এখান থেকে কভার না দিয়ে এখানে যদি আমরা কন্টেন্ট দিতাম তাহলে হচ্ছে যে আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা পুরোপুরি দেখাতো, অর্থাৎ ইমেজটা যতটুকু জায়গা সেই ততটুকুই নিত এখান থেকে। আমরা সেই জন্য আমরা সবসময় চেষ্টা করবো এখানে কন্টেন্ট না দিয়ে কভার দেওয়া। এখানে জায়গা ক্ষেত্রে হয়তো বা কোনো জায়গাতে কন্টেন্ট বা কভার দিতে পারি, সেটা আমরা আলাদা ব্যাপার। আমরা আরেকভাবে ব্যাকগ্রাউন্ড সাইজ সেট করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজটা যদি আবার লিখে ব্যাকগ্রাউন্ড সাইজ লেখার পর আমরা এখান থেকে একটা কাস্টম ওয়েট এবং হেড লিখে দিতে পারি। ঠিক আছে, 273 পিক্সেল আর হচ্ছে যে 400 পিক্সেল আমরা এভাবে লিখে দিতে পারি। লেখার পর যদি আমরা এখানে দেখি তাহলে কিন্তু আমাদের ওয়েট এবং হেডটা কী হয়ে যাবে, সেই কাস্টম অনুযায়ী এটা হয়ে যাবে। তো আমরা চাচ্ছি না যে এটা এভাবে হোক, আমাদের কাস্টম যেটা আছে সেটা আমাদের যে কভার জিনিসটা রয়েছে সেটাই থাকুক, এটাই আমরা রাখছি। এরপরে চাচ্ছি আমরা যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা তো কভারটা না রেখে আমরা যে কাস্টমটা করেছি সেটা করে, তাহলে আমাদের এর পরবর্তী যে এক্সাম্পলটা রয়েছে সেটা বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের পজিশনটা আসলে আমরা কোথায় যাচ্ছি, তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের পজিশন যেটা রয়েছে, যদি এটা আমরা একটু সিলেক্ট করি পজিশন দিয়ে আমরা সেন্টার দিলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে সেটা আমাদের সেন্টারে চলে আসবে। তো আমরা একটু কী করে তারপর হচ্ছে যে 273 ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে আমাদের 273 400 পিক্সেল, এখান থেকে আমরা দেখছি যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কী হয়েছে, সেন্টারে হয়ে গেছে। এরপরে আমরা চাচ্ছি যে না এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমাদের যদি এখান থেকে একটু কমিয়ে দিয়ে চেষ্টা করি তাহলে আমাদের হয়তো বুঝতে আরও সুবিধা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কী হয়েছে, আমাদের সেন্টারের মধ্যে চলে আসছে। তারপরে যদি আমরা চাচ্ছি যে না আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে যে রাইটের মধ্যে সেন্টারে চলে যাক, তাহলে আমরা এভাবে লিখতে পারি, রাইটের মধ্যে গিয়ে আমাদের যে সেন্টার রয়েছে সেটা আমাদের রাইটের মধ্যে এসে সেন্টারের মধ্যে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু এখান থেকে চলে আসে। তো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখব, বিশেষ করে যে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ। আরেকটা আমরা যেটা দেখি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই জিনিসগুলো মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডের যে আলোচনার বিষয় সেটা কিন্তু আমরা এখান থেকে করলাম। এরপরে আমাদের কিন্তু আর কোনো কিছু নেই যে এটা আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো। তো এরপরে আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেইটাতে সম্পর্কে আমরা জানবো যে সিএসএস বক্স মডেল কি এবং সিএসএস টাইপোগ্রাফি, সিএসএস ডিসপ্লে এবং এই পজিশন নিয়ে আমরা কিন্তু এর পরবর্তীতে জানবো। তো যারা সিএসএস ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার থেকে মানে আরও একটু বেশি পড়াশোনা করতে চান তারা অবশ্যই এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারে বা যে কোনো জায়গাতে লিখতে পারেন যে সিএসএস ব্যাকগ্রাউন্ড লিখে আপনারা সার্চ করলে আপনাদের যে W3 স্কুল ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা সিএসএস ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আরও বিস্তারিত এবং ভালোভাবে পড়াশোনা করতে পারবেন বা দেখতে পারবেন যে আসলে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে কী করতে হয়। তো আজকের এই ক্লাসটি এখান থেকে শেষ করছি। তো সবাইকে ধন্যবাদ। আর সবার কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমার কাছে অনেক ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে।